আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জর্জিয়া থেকে আজ আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। আগামীকাল লন্ডন যাত্রায় সাথে থাকছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সবার দোয়া ও ঐকান্তিক প্রচেষ্টায় বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে উঠবেন প্রত্যাশা মির্জা ফখরুলের। রাজধানী সহ দেশব্যাপী দোয়া কামনা। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এড়াতে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে মেরামতের বিকল্প নেই জানালেন বিশেষজ্ঞরা। স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ। এবং জৈব সার ও সমন্বিত বালাইনাশক ব্যবহার করে জনপ্রিয় হয়ে উঠছে চাষাবাদ। জৈব কৃষিতে উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার উদ্দেশ্যে জর্জিয়ার রাজধানী তিবলিসের শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বিকেলে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। রোববার সকালে খালেদা জিয়াকে নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাসরুর শাকিল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুক্রবার দিবাগত রাতে সফল এন্ডোস্কোপি সম্পন্ন হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয় বলে জানায় তার চিকিৎসক দলের একজন সদস্য। খালেদা জিয়াকে দেখতে গত রাতে আবারও হাসপাতালে গিয়েছিলেন তার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এদিকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে লন্ডন যাত্রার উদ্দেশ্যে জর্জিয়ার রাজধানী তিবলিসের শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বিকেলে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। রোববার সকালে খালেদা জিয়াকে নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে। কাতার সরকার জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্সটি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ভাড়া করেছে। এ বিষয়ে শুক্রবার সকালে চ্যানেল আই প্রথম এ সংবাদটি প্রচার করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বাংলাদেশ সরকার এয়ার অ্যাম্বুলেন্সের এই ফ্লাইটটিকে ডিপ্লোম্যাটিক ফ্লাইট হিসেবে ঘোষণা করেছে। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর জন্য যেসব ব্যবস্থা, এই ফ্লাইটেও তার সবকিছু করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফ্লাইটের দেশি বিদেশের সব কমিউনিকেশন দেখভাল করছেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশে যাওয়ার মতো ধকল সামলাতে পারবেন চিকিৎসকদের এমন ছাড়পত্র পেলেই রোববার উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুমার নামাজ ও দোয়া শেষে তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। গত 16 বছর তাকে কারাগারে রেখেও সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। সবার দোয়া ও ঐকান্তিক প্রচেষ্টায় তিনি আবারও সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিএনপির। হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে। এবার দেখবেন জাতীয় সংসদ নির্বাচন 2026। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশেই ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানবো নির্বাচন ঘিরে গোপালগঞ্জের ভোটারদের কথা। আমরা থাকতে চাই শান্তিতে, আমরা চাই নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, সবাই সম্মিলিতভাবে, কেউ বাদ দিয়ে কেউ নির্বাচন আমরা চাই না। আমরা
10 জন লইয়া চলতে চাই, 10 জন যদি ভালো চাই তো সবাই আমরা ভালো থাকি। আমি চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন দেখতে, যাতে আমাদের দেশের উন্নতি হয়, সব কিছুর উন্নতি হয়, রাস্তাঘাট, লেখাপড়া, জনগণের উন্নতি হয়, এরকম একটা নির্বাচন আমি চাচ্ছি। সবাই এতটাই হয় সব দলের গ্রহণ এবং সুস্থ নির্বাচন। এই নির্বাচনে কোনো দলই মাইনাস ফর্মুলায় যাবে না। এখানে আওয়ামী লীগ যেমন সমানভাবে থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি, সব দলের অংশগ্রহণমূলক এটা আমরা নির্বাচন ইস্যুর কাছে চাই। দেশে একটা সুস্থ নির্বাচন চাই এবং একজন ভালো সরকার চাই, যাতে এই দেশের রাজধানী কোনোক্ষণই যাতে না হয়, শৃঙ্খলাভাবে দেশটা যাতে চলে। যাচ্ছি অন্যান্য সংবাদে। ভূমিকম্পের ঝুঁকি এড়াতে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তা মজবুত করার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা। সচেতনতার জন্য ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের নিয়ে মহড়ার মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ না হলেও দুটি বড় টেকটনিক প্লেটের ফল্ট ও কয়েকটি ভূমিকম্প উৎস ফাটল রেখা থাকায় ঝুঁকি রয়েছে। আর অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি রাজধানী ঢাকায় রয়েছে ন্যাশনাল বিল্ডিং কোড না মানা অসংখ্য ভবন। ভূমিকম্প বিশেষজ্ঞ ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি জানালেন, 21শে নভেম্বরের বড় ভূমিকম্পে ঢাকার প্রায় ৮০% ভবনে ক্র্যাক দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার পাশাপাশি নতুনের ক্ষেত্রে ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভবন চিহ্নিতকরণ একটা বড় ইস্যু, কারণ এই মুহূর্তে যেহেতু একটা আর্থকুয়েক হতে ঢাকায় কিন্তু বলতে পারেন 80% বিল্ডিংয়ে কম বেশি হালকা পাতা ক্র্যাক আছে। ঢাকার 6 লাখ যে বাসা আছে যেটা চিহ্নিতকরণ করার প্রয়োজন সেটা আমরা করে ফেলতে পারবো। এটা হচ্ছে শর্ট টার্ম। যেগুলো খারাপ হবে বিল্ডিং সেটাকে লং টার্মে আপনাকে রিপেয়ার করতে হবে। ঢাকাতে পুরনো বিল্ডিং আছে 21 লাখ, তার মধ্যে 6 লাখ পাকা দালান, বাকি 15 লাখ ঝোপ প্রপার্টি। এক্সিস্টিং বিল্ডিং আছে 6 লাখ। এই দিকে চিহ্নিতকরণ করাটা সবচেয়ে বেশি। আর নতুন বিল্ডিংয়ে তো বিল্ডিং কোড এনফোর্স করতেই হবে। যে নগরীতে বসবাস করছি, যে বিল্ডিংয়ে বসবাস করছি, সেগুলো যদি দুর্বল হয়, এটা যদি আমি জানি, তাহলে আমার পক্ষে হয়তো এখনই সেটা সেই রেট্রোফিটিংয়ের মাধ্যমে শক্তিশালী করা সম্ভব হবে না। হয়তো আমার অর্থনৈতিক কোনো স্ট্রেন রয়েছে, কিন্তু আমি জানলে পরে আমি একটা প্ল্যান করতে পারবো। বিশেষজ্ঞরা জানান, ঝুঁকি কমাতে জাপানের মতো শিক্ষা প্রতিষ্ঠান ও নির্দিষ্ট এলাকা ধরে ধরে ভূমিকম্প মহড়ার আয়োজন করতে হবে। হঠাৎ করে একটা সাডেন বেল দিয়ে দেয়, অ্যালার্ম দিয়ে দেয়। ওদের হয়তো ফায়ার সার্ভিস স্টেশন থাকে, বলা থাকে যে এটা আর্থকুয়েক, আগে থেকে বলা থাকে, অ্যানাউন্স করা থাকে। ওটা হওয়ার সাথে সাথে মানুষ কী করবে, দৌড় দিতে দরজার দিকে যাবে না। তার নিয়ম অনুযায়ী সে কিন্তু দেয়াল ঘেঁষে মাথাটা বাঁচিয়ে দাঁড়াবে। ভূমিকম্প শেষ হওয়ার সাথে সাথে সে নিচে নেমে ডিসিপ্লিনের মধ্যে একটা ডেজিগনেটেড মাঠ থাকবে, ওখানে যেয়ে দাঁড়াবে। তো এটা বাচ্চাদের স্কুলে প্র্যাকটিস করায়, আর বড়দের হচ্ছে বাসাতে। তো এটা রেগুলার করাতে যেটা হচ্ছে এই প্যানিকটা হয় না। যেটা ওয়াইডলি প্র্যাকটিস, ড্রপ, কভার অ্যান্ড হোল্ড। যে আপনি 2-1 কদম যেই ঝাঁকুনি অনুভব করলেন, আপনি নিচে বসে পড়লেন, খাটের নিচে গেলেন, চেয়ারের নিচে গেলেন, বা কোনো কিছু না থাকলে মাথার উপরে হাত দিয়ে আপনি হেডটাকে প্রোটেক্ট করলেন। দেন ভূমিকম্প থেমে গেলে তখন আপনি ধীরে ধীরে বাইরে যাবেন। রাজুকের আওতাধীন প্রায় 60% ভূমি খারাপ উল্লেখ করে দেশে ভূমিকম্পের ঝুঁকি অঞ্চল অনুযায়ী বিল্ডিং কোড বিএনবিসি অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে জৈব সার ও সমন্বিত বালাইনাশক ব্যবহার করে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠছে। নিরাপদ খাদ্যের তাগিদ অনুভব করে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামের কৃষকেরা গড়ে তুলেছেন আইপিএম ক্লাব, চর্চা করছেন জৈব কৃষির। তারা বলছেন, ভোক্তারা সচেতন হলে বাজারে জৈব কৃষিতে উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মাঠে শীতের সকালের সোনালি আলো, তার মাঝেই ব্যস্ত কৃষকের কর্মচাঞ্চল্য। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী হয়ে উঠেছে জৈব কৃষির একটি সফল গ্রাম। বেশি টাকা দিয়ে জমিনে বেশি সার দিতে টাকা লাগে, এখন জৈব সারটা উৎপাদন করতে আমাদের টাকা লাগে না। যেরকম কচুরি পানা, জমিনের গাছকুড়া, গরুর ফাঁস। এখন আমাদের এখানে 90% মানুষই এই পদ্ধতি করে, খরচ কম
আপনার উৎপাদন বেশি, খাওয়ায় সুস্বাদ বেশি, মানুষের নিরাপত্তার জন্য আমরা স্বাস্থ্য সাহায্যের জন্য মানে এরা বুঝতে পারছে। আইপিএম ছাড়াও কৃষকরা শিখছে গ্যাপ, গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা শুদ্ধ কৃষি চর্চা। এটার ভিতরে মাটির টেস্ট আছে, মাটিটা কি নিয়ন্ত্রণ আছে কিনা, তারপর আমরা যে পানিটা স্প্রে করব ওই পানিটা কি ভেজাল টেজাল আছে কিনা পরীক্ষা দিয়ে আমরা ওই পানিটা স্প্রে করতে হয়। রাসায়নিক সারটা এটা থেকে আপনি লুজ করে নেয়, আর যে জৈব সারটা খুব টাইট থাকে। এই পরিবর্তনের মূল প্রেরণা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন। এখানে 2টা গ্রুপে 50 জন চাষিকে আমরা নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দিয়েছি। জৈব সার, তারপর জৈব বালাইনাশক এরা ব্যবহার করে, সেই অনুযায়ী এরা পরিচর্যা করতেছেন এবং এদের ফসল মানে জনপ্রিয় হয়ে উঠছে। এই কৃষকরা বুঝতে পেরেছেন আইপিএম বা জৈব পদ্ধতির দিকে এগুলে ভবিষ্যতের কৃষি হবে আরও টেকসই আর লাভজনক। প্রথমত আইপিএম এবং পরবর্তীতে গ্যাপ বা শুদ্ধ কৃষি চর্চার সামান্য কিছু অনুশীলন করে পরিবেশ বান্ধব এবং মানুষের খাওয়ার উপযোগী ফসল যে উৎপাদন করা যায় তার একটা নজির গড়েছেন এই পুকুরপাড়ার কিছু কৃষক। বাংলাদেশে আইপিএম দীর্ঘ সময়ের একটা যাত্রা, কিন্তু সেভাবে সম্প্রসারণ ঘটেনি। এই সময় এসে দাঁড়িয়েছে আবার গ্যাপ। দুটো মিলিয়ে এই দেশের কৃষককে যদি প্রশিক্ষিত করা যায় তাহলে খুব শীঘ্রই আমরা নিরাপদ খাদ্যের একটা যোগান পেতে পারি। মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর পুকুরপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবার রয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ৩য় পর্ব আজ। ৭১-এর ১৭ এপ্রিল শপথ নেয় প্রবাসী সরকার। এরপর ৭ জুলাই মুক্তিযুদ্ধ পরিচালনায় সরকার জেড, কে এবং এস ফোর্স গঠন করে। জেড ফোর্স গঠিত হয় ফোর্সটির অধিনায়ক মেজর জিয়াউর রহমানের নামের আদ্যাক্ষর অনুসারে। কর্নেল সাফায়েত জামিলের ৭১-এর মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর বই অনুযায়ী ৭১-এর ২৮ জুলাই জেড ফোর্সের প্রশিক্ষণ শেষে অধিনায়ক মেজর জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধের পরিকল্পনার কথা জানান। জিয়াউর রহমানের পরিকল্পনা অনুযায়ী ৩১ জুলাই শেষ রাতে কামালপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। হানাদার বাহিনী পাল্টা প্রচণ্ড মর্টার আক্রমণ করে। ঘাঁটিটি মুক্তিযোদ্ধারা দখল করতে না পারলেও যুদ্ধটি বাঙালির জন্য এক অনুপ্রেরণা হয়ে ওঠে। ৪ নভেম্বর ঘাঁটি দখলে না আসা পর্যন্ত ছোট বড় প্রায় ২০টি আক্রমণ চালায় বীর মুক্তিযোদ্ধারা। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরবাদ রেল ফেরিঘাটটি পাকিস্তানিদের জন্য ছিল ময়মনসিংহ, জামালপুর এবং উত্তরাঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে সামরিক সরঞ্জাম, অস্ত্র ও সৈন্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ রুট। এটি আক্রমণ করেন জেড ফোর্সের সদস্যরা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তমের বই থেকে জানা যায়, জেড ফোর্সের আলফা ও ডেল্টা কোম্পানি দেওয়ানগঞ্জ বাজার এলাকাসহ সুগার মিল এবং রাজাকার ক্যাম্পে সম্মিলিত আক্রমণ করে পাকিস্তানিদের নিরস্ত্র করে। জেড ফোর্সের এ সফলতা মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়ে দেয় বহুগুণে। জামালপুরের ঝিনাইগাতি থানার অন্তর্গত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা ছিল নকশি বিওপি। ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রবেশ ঠেকানো সহ বিভিন্ন কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানিদের। ৩ আগস্ট ভোররাতে জেড ফোর্সের সদস্যরা বিওপিতে আক্রমণ চালায়। তীব্র যুদ্ধে কৌশলগত কারণে মুক্তিযোদ্ধারা পিছু হটে। এ আক্রমণের দায়িত্বে ছিলেন সে সময়ের ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী। তার লেখা বই ১৯৭১ ও আমার সামরিক জীবন থেকে বিস্তারিত জানা যায়। কে এম শফিউল্লাহ তার বইয়ে এ যুদ্ধ প্রসঙ্গে লিখেছেন, হারজিত দিয়ে সবসময় যুদ্ধের মান নির্ধারণ করা হয় না, তাই নকশি সীমান্ত ফাঁড়ির যুদ্ধ যে কোনো বিজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ।
ডিসেম্বরে জেট ফোর্সের সদস্যরা সিলেটের দিকে এগিয়ে আসতে থাকেন। হানাদারদের সাথে শমশেরনগর বিমানবন্দরের কাছে প্রচণ্ড যুদ্ধ করে পাকিস্তানিদের পরাজিত করে। মুক্ত হতে থাকে সিলেট অঞ্চল। ৭১-এর ১৫ই ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় সিলেট। মুক্তিযুদ্ধে সর্বোচ্চ সংখ্যক বীরত্বসূচক পদক লাভ করে বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে জিয়াউর রহমানের জেট ফোর্সের নাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার, গানশিপ ও আর্টিলারি হামলা চালিয়েছে। এদিকে অব্যাহত হামলার মধ্যেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর জন্য তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের। যদিও যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্ত অনুযায়ী গাজায় হামলা এখনও পুরোপুরি থামায়নি ইসরায়েল। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনার তথ্য টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, দ্বিতীয় ধাপে সংঘাত পরবর্তী গাজা পরিচালনার জন্য একটি শাসন ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো গঠন করা হবে। এই প্রক্রিয়ার সঙ্গে কারা বা কোন কোন দেশ যুক্ত থাকবে তা সময় হলে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা করবেন। অন্যদিকে ইসরায়েল আগামী বছরের সামরিক বাজেট বাড়িয়ে $34 বিলিয়ন করেছে, যা চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। এবার কৃষি সংবাদ। বস্তায় আদা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের ৩টি উপজেলার ২৮টি চরের কৃষক। এই পদ্ধতিতে আদা চাষ করে খরচের তুলনায় লাভ প্রায় ৮ গুণ। বৃষ্টি, বন্যা এবং বৈরী আবহাওয়ায়ও এই পদ্ধতিতে আদা চাষে ক্ষতির আশঙ্কা নেই। তাই বাড়ছে বস্তায় আদা চাষ। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। বাড়ির উঠান বা পরিত্যক্ত ও ছায়াযুক্ত জায়গায় সারি সারি বস্তায় আদা চাষে ব্যস্ত চরের নারীরা। প্রতি বস্তায় আদা চাষে ৩০ টাকা খরচ করে ১ থেকে ১.৫ কেজি আদা পাওয়া যায়। আশেপাশের অনেকেই এ পদ্ধতিতে আদা চাষ দেখে উৎসাহিত হচ্ছেন। বস্তায় লাগাইছি যেই তার জন্য বস্তা সরাই আনছি, আমাদের পাবাইছি। আর যদি জমিতে লাগাইলাম হয় তাহলে পাইলাম না হয়, জমিনও গেল হয়, আদাও গেল হয়, সম্পূর্ণ গেল হয়। বস্তার কারণে আদাগুলো সরাই আনছে। আমাদের এইদিকে বন্যা হয় দেখে সব বাড়িঘর তলায় যায়, ওই জন্য আমরা না যে বস্তায় না আদা চাষ করছি। আমরা নদী ভাঙনের জন্য বস্তায় আদা চাষ করি, যাতে যেন ক্ষয়ক্ষতি না হয়। কৃষি বিভাগ বলছে, বস্তায় আদা চাষ নদী তীরবর্তী এলাকার জন্য উৎকৃষ্ট পদ্ধতি। বন্যা ও নদী ভাঙনের সময় এটা সহজেই স্থানান্তর করা যায়। বস্তায় আদা চাষ করলে যেটি হয় যে আমি আমার প্রাকৃতিক দুর্যোগে বা আমার প্রয়োজন অনুযায়ী আমি বস্তাটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি, যার ফলে বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগ থেকে সহজে রক্ষা করা যায়। আর এই বস্তায় আদা চাষটি মানে বাস্তবায়ন করতে যে উৎপাদন খরচ সেটা খুবই সামান্য। জেলার সকল চরে আদা চাষ সম্প্রসারণ করা গেলে বদলে যেতে পারে চরাঞ্চলের কৃষিচিত্র। সানিয়া তন্ময়, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় জনবহুল বাজারে বসতি গড়েছে হাজারো বাবুই পাখি। জনকোলাহল ছাপিয়ে পাখির কিচিরমিচির শব্দে মুখর পৌর বাজার এলাকা। এমন মনোরম দৃশ্যে মুগ্ধ এলাকাবাসী। এসব পাখি রক্ষায় তদারকি করছেন ব্যবসায়ী সহ স্থানীয়রা। ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সন্ধ্যা হলেই হাজার হাজার বাবুই পাখি এসে আশ্রয় নেয় বাজারের বটপাকুড় গাছে। পাখির আনাগোনা আর কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে পৌর বাজার সহ এর আশপাশের প্রকৃতি। উপদ্রব বা শিকারের ভয় না থাকায় দীর্ঘদিন ধরেই বাজারের গাছে বসবাস করছে এসব বাবুই পাখি। 5টার পর থেকে আসা শুরু হয় পাখি। আমরা রাত 12টা 1টা পর্যন্ত এখানে থাকি, কিন্তু আমাদের সামনে কেউ হাত দিতে সাহস পায় না। হাজার হাজার পাখি এখানে নিয়ে বিড়িতে ঘুমোয়, খুব ভালো লাগে আমাদের। বনাঞ্চল কমে যাওয়ায় লোকালয়ে বসতি গড়েছে এসব পাখি। কেউ যদি পাখির অন্যায় অত্যাচার করে এবং তার উপর তাকে প্রতিবাদ জানানো দরকার আমাদের, কারণ পাখিরা নিরাপদ জায়গায় থাক, আমরা এটা চাই। পাখি আমাদের জন্য অনেক উপকারী এবং সামাজিক ভারসাম্য রক্ষা করে এবং দেখতে প্রকৃতির সৌন্দর্য বজায় রাখে।
প্রকৃতিতে অবদান রাখা এসব পাখি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে বলছেন সুধী সমাজ। পাখি প্রকৃতির ব্যালেন্স রক্ষা করে, পাখি প্রকৃতির ভালো বন্ধু, পাখির যাতে আরও এখানে সমাগম বেশি হয় এটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এখানকার মানুষও এই পাখিগুলোকে খুবই ভালোবাসে। এই নিরাপত্তা বোধ করে পাখিগুলো নির্ভয়ে এসে এখানে বাসা বেঁধে তারা বসবাস করছে। আমরা যদি এরকম পারস্পরিক পাখির মতো ভালোবাসা মানুষের মধ্যে তৈরি করি, নিজেদের মধ্যে তৈরি করি, তাহলে দেখা যাবে যে সবাই সবার কাছে নিরাপদে চলাচল করছি। পাখিদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে বনাঞ্চল বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পাখি প্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জর্জিয়া থেকে আজ আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। আগামীকাল লন্ডন যাত্রার সাথে থাকছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সবার দোয়া ও ঐকান্তিক প্রচেষ্টায় বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে উঠবেন প্রত্যাশা মির্জা ফখরুলের। রাজধানী সহ দেশব্যাপী দোয়া কামনা। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে মেরামতের বিকল্প নেই জানালেন বিশেষজ্ঞরা। স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ। এবং জৈব সার ও সম্মিলিত বালাইনাশক ব্যবহার করে জনপ্রিয় হয়ে উঠছে চাষাবাদ। জৈব কৃষিতে উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যাশা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।